গত পর্বে আমরা ব্লক সেকশন পর্যন্ত ছিলাম। তো এরপর যে সেকশনটি আছে সেটি হচ্ছে কন্ট্রাক্ট আস সেকশন। এই সেকশনে গেলে আমরা দেখব আমাদের এখানে কন্ট্রাক্ট ফর্ম রিলেটেড বিভিন্ন অপশন আসবে। কিন্তু কথা হচ্ছে আমরা যে ডেমো থিমটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম এখানে একটি কন্ট্রাক্ট ফর্ম ছিল, কিন্তু এখানে তো কোনো কন্ট্রাক্ট ফর্মই নেই। তো কন্ট্রাক্ট ফর্ম আমরা কিভাবে এখানে নিয়ে আসতে পারি, এটার জন্য এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন একটি নোটিশ ওরা দিয়ে দিয়েছে। এখানে যদি আমরা কোনো কন্ট্রাক্ট ফর্ম আনতে চাই তাহলে আমাদেরকে পাইরেট ফর্ম নামে প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো এই থিমটা যখন আমরা প্রথম অ্যাক্টিভ করেছিলাম তখন কিন্তু ওরা বলেছিল কিছু রেকমেন্ডেড প্লাগইন রয়েছে এবং আমরা সেই প্লাগইনগুলো কিন্তু ইনস্টলও করেছি। তো ওরা যদি চাইতো এই থিমটা অর্থাৎ এই প্লাগইনটা কিন্তু সেখানেও দিয়ে দিতে পারতো, তো ওরা এটা সেখানে দেয়নি। এখানে ম্যানুয়ালি বলে দিয়েছে যে পাইরেট ফর্মটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে যদি আমরা এখানে কোনো কন্ট্রাক্ট ফর্ম নিয়ে আসতে চাই। তো এই পাইরেট ফর্মটা তাহলে আমরা এখন ড্যাশবোর্ড থেকে ইনস্টল করব। তো এই পাইরেট ফর্মটি আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি, এখন পাইরেট ফর্ম ইনস্টল করব। তবে এখানে একটি বিষয় যে এই পাইরেট ফর্মটা ছিল, এটা আগে নেম ছিল পাইরেট ফর্ম, তো এটা বর্তমানে চেঞ্জ হয়ে এটার নেম হচ্ছে ডাব্লুপি ফর্মস। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডে দেখুন এই যে ওরা এখন একটি নোটিশ দেখাচ্ছে যে আমাদের রেকমেন্ডেড থিমের মধ্যে ডাব্লুপি ফর্মস। তো তার মানে ওরা প্রথম যে নোটিশ দেখিয়েছিল সেখানে এটার কথা বলে নাই। তো এখন পরবর্তীতে এই নোটিশ তারা দেখাচ্ছে ডাব্লুপি ফর্ম আমাদেরকে ইনস্টল করতে হবে। তো যেহেতু পাইরেট ফর্ম যে ফর্মটির কথা ওরা বলল, এটি হচ্ছে পাইরেট ফর্মের নাম চেঞ্জ হয়ে এটা এখন ডাব্লুপি ফর্ম হয়েছে এবং ওরা কিন্তু প্রথমবার নোটিসে এটা আমাদেরকে দেখায়ও নাই। এখন আমরা ড্যাশবোর্ডে এসে দেখতেছি যে ওরা এখানে নোটিশ ঝুলিয়ে দিয়েছে এটা যে ডাব্লুপি ফর্ম এখানে রেকমেন্ডেড। তো আমরা এখান থেকেও বিগিন ইনস্টল প্লাগইনে ক্লিক করে এটাকে ইনস্টল করতে পারি, অথবা প্লাগইন থেকে অ্যাড নিউতে গিয়ে এই ডাব্লুপি ফর্মস লিখে সার্চ করেও আমরা এটা ইনস্টল করে নিতে পারি। তো যেহেতু ওরা নোটিশ দিচ্ছে আমরা বিগিন ইনস্টলিং প্লাগইন এখানে ক্লিক করি, প্লাগইনটা ইনস্টল করে নিই। তো এখানে ইনস্টলে ক্লিক করছি, ডাউনলোড হচ্ছে, হয়ে গেল। এবার রিটার্ন টু প্লাগইন ইনস্টলার, এখান থেকে এবার আমাদেরকে এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে। সো ডাব্লুপি ফর্মস এটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। তো এটাকে অ্যাক্টিভ করার পর এখানে ডাব্লুপি ফর্মের নামে অপশন আসার কথা। আচ্ছা, অনেক সময় আসে না, প্রথমবার এটাকে রিফ্রেশ করতে হয়। আচ্ছা, আমি পুনরায় এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই। এই যে দেখুন ডাব্লুপি ফর্ম চলে এসেছে, ওয়েলকাম টু ডাব্লুপি ফর্মস, এবং বাম পাশে ডাব্লুপি ফর্মসের অপশন চলে এসেছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখব এখানে কোনো ফর্ম এই মুহূর্তে ক্রিয়েট করা নেই অল ফর্ম সেকশনে। তো এখান থেকে আমরা যদি নতুন একটি ফর্ম ক্রিয়েট করতে চাই তাহলে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে নতুন ফর্মের অপশন আসবে, ফর্মের নাম দিতে বলবে, যেমন এখানে দিচ্ছি, ধরেন এটাকে কন্ট্রাক্ট আস ফর্ম এই নামে দিলাম। তো এরপরে এখন ফর্মের বিভিন্ন সিস্টেম এখানে বলতেছে যে ফর্মের টেমপ্লেট কেমন হবে, ব্ল্যাঙ্ক ফর্ম দেখাচ্ছে, খালি ফর্ম হবে, এখানে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম হবে, নাকি নিউজলেটার সাইন আপ ফর্ম হবে। আমরা এখানে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, আমাদের একটি সিম্পল কন্ট্যাক্ট ফর্ম প্রয়োজন, দ্যাটস ওয়াই আমরা এখানে এই অপশনটা চুজ করেছি। তো দেখুন ওরা বাই ডিফল্ট বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে, নেম দেওয়ার অপশন, ইমেল দেওয়ার অপশন, কমেন্ট অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশন মানে যেটা ওরা লিখতে চায় সেটা দেওয়ার অপশন, এরপরে সাবমিট বাটন। এখানে আমরা যদি কোনো অপশন অ্যাড করতে চাই, এই যে বাম পাশে বিভিন্ন স্ট্যান্ডার্ড ফিল্ড আছে, এখান থেকে যেটা আমরা দরকার টেনে ধরে এখানে ছেড়ে দিব, তাহলে সেই ফিল্ডটি অ্যাড হয়ে যাবে এবং আমরা যেটা চাই এভাবে এডিট করতে পারি। তো এখানে আমরা এই ফর্ম নিয়ে আর বেশি সময় নষ্ট করছি না। তো আমরা এই ফর্মটা জাস্ট এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করে এখানে এমবেডে ক্লিক করলে শর্টকাট পাবো, এই শর্টকাটটা সম্ভবত ইউজ করতে হতে পারে থিমে। তো এটা আমরা কপি করে নিচ্ছি, ক্লোজ করলাম। এবার দেখি আসলে শর্টকাটটা ইউজ করতে হয় কিনা, আমরা তো কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করেছি। হ্যাঁ, এই যে দেখুন শর্টকাট দেওয়ার অপশন রয়েছে, কন্ট্যাক্ট ফর্ম শর্টকাট। সো এখানে আমরা সেই শর্টকাটটি যেটি আমরা কপি করেছি সেটা এখানে দিয়ে দিব। এবার দেখুন চমৎকার সেই ফর্মটি এখানে চলে এসেছে। এবার এখানে যে দেখেন বাটন লেভেল, এই যে বাটনের যে লেভেল আছে এখানে সেন্ড মেসেজ দিয়েছে, এটা সেন্ড মেসেজ থাকার কথা ছিল, কিন্তু বাটনের লেভেলটি এটা এখান থেকেই কন্ট্রোল হচ্ছে। এটা যদি আমরা কন্ট্রোল করতে চাই এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে সাবমিট বাটন টেক্সট, এটাকে আমরা যে দিতে পারি যে সেন্ড মেসেজ, এখানে যদি আমরা সেন্ড মেসেজ দিয়ে এটাকে সেভ করি তাহলে এটা চলে আসবে। তো আমরা এখানে আপাতত এটাকে পাবলিশ করে নেই, পাবলিশ করে এবার পেজটা রিফ্রেশ করি। পাবলিশ করে যদি রিফ্রেশ না করেন তাহলে কিন্তু এই যেই চেঞ্জগুলো আমরা করেছি সেগুলো হারিয়ে যাবে। আবার অনেক সময় এটা রিস্টোর করার অপশন চলে আসে উপরে এখনকার যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনগুলোতে। তো এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে এখানে সেন্ড মেসেজ হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসতে পারলাম। তো আমরা যদি চাইতাম এখানে ডাব্লুপি ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম ইউজ করতে, যেমন কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা অত্যন্ত জনপ্রিয় একটি ফর্ম, তো সেটা যদি আমরা চাইতাম আমরা ওইটাও করতে পারতাম। কিন্তু যদি কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে আসি তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7-এর যে ডিজাইন
এই থিমে সেই ডিজাইন দেওয়া আছে কিনা আমার জানা নেই, তবে না দেওয়া থাকার সম্ভাবনাই বেশি। এইখানে যে ফর্মের ডিজাইনটা এসেছে, এই যে এখানে নেইমের ডিজাইন, তারপরে এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার এই যে টোটাল যে সামগ্রিক যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু এই ফর্ম এই প্লাগইনের থেকে আসে নাই, এই ডিজাইনটা থিমের ভেতরে দেয়া ছিল। যেমন আমি যদি আপনাকে দেখাই, এটা রাইট ক্লিক করে যদি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, আচ্ছা এটা নিচে নিয়ে নেই, আপনি ওদের যে ডিজাইনের প্যাটার্ন সেটা দেখলেই বুঝতে পারবেন যে এটা থিমের ভেতর থেকে এসেছে। এই যে দেখুন, হোম ডিভ ডাব্লুপি ফর্মস কন্টেইনার ফুল ডাব্লুপি ফর্মস ইনপুট, এই যে স্টাইলটা দেওয়া আছে, এই স্টাইলটা কোথা থেকে এসেছে? স্টাইল ডট সিএসএস থেকে এসেছে। এটা কিন্তু এই প্লাগইনের জন্য কোনো স্টাইল শিট থেকে আসে না, এটা সরাসরি থিমের যে স্টাইল শিট আছে সেখান থেকে এটা সরাসরি এসেছে। তার মানে এই থিমগুলো, এই প্লাগইনগুলো সাধারণত এমন হয় যখনই আমরা কোনো কন্ট্যাক্ট ফর্ম ইউজ করব, এটা একদম ফিক্স করাই আছে যে এই কন্ট্যাক্ট ফর্মে এই নেম ফিল্ডের জন্য অর্থাৎ ইনপুট ফিল্ডের জন্য এই সিএসএস ক্লাস ব্যবহার করে। তো ওরা আগে থাকতেই সেই ক্লাসগুলোর স্টাইল তাদের স্টাইল শিটে লিখে রাখে, যাতে করে এই ফর্মটা এখানে ইউজ করলে অটোমেটিক্যালি পেয়ে যায়। যেমন ধরুন আমি যদি এটাকে রাইট ক্লিক করে আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যতই ফর্ম ব্যবহার করেন না কেন, যতবারই আপনি এই ডাব্লুপি ফর্ম ব্যবহার করেন না কেন, এটার ইনপুট টাইপ টেক্সটের জন্য এখানে দেখুন এই যে এরকম ডাব্লুপি ফর্মের ফিল্ড আইডি, আচ্ছা এটা হচ্ছে ইউনিক। এখানে দেখেন এই যে ডিভের যে ক্লাস দেওয়া আছে, দেখেন ডাব্লুপি ফর্ম ফিল্ড রো ব্লক, এই ক্লাসটাই সবসময় থাকবে। তো যেহেতু এই ফর্মের জন্য এই ক্লাসটাই সবসময় থাকে, তো এই ক্লাসেরই যদি কোনো সিএসএস আগে থাকতেই থিমের ভেতরে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যখনই আপনি এই ফর্মটা ইউজ করবেন তখনই কিন্তু সেই ডিজাইনটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক এই জন্য ওরা রেকমেন্ড করেছে ডাব্লুপি ফর্ম ব্যবহার করতে। যদি অন্য কোনো কন্ট্যাক্ট ফর্ম ইউজ করেন তাহলে এরকম অটোমেটিক ডিজাইন এখানে নাও হতে পারে। তো এই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, এবং সবশেষে হচ্ছে এই যে এই সেকশনগুলো। তো আমরা দেখি বাম পাশের অপশনগুলো, আচ্ছা আমরা ছিলাম ফ্রন্ট পেজ সেকশনে, এটা থেকে কন্ট্যাক্টার সেকশন। তো এটা হচ্ছে আমাদের টোটাল কন্ট্যাক্ট ফর্মের সেটিং। এখান থেকে ক্যাপচার সেটিং করা যায়, এখানে আমরা ক্যাপচার অপশনটা দেখছি না। এখান থেকে তারপরে বলে নিচ্ছি, যদি কেউ ক্যাপচার সেটিং করতে চান এখান থেকে একটি অ্যাকাউন্ট করতে হবে রিক্যাপচার জন্য, এবং সেখান থেকে ওদের এপিআই কি ব্যবহার করতে হবে। তো এখানে আসলে এখানে ক্যাপচার দেওয়াটা কেমন জানি অড লাগতেছে, তবে যেভাবে আছে সেভাবে ভালো লাগতেছে। তো আমরা এর থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। তো এই হচ্ছে কন্ট্যাক্টার সেকশন, এর মাধ্যমে আমাদের ফ্রন্ট পেজ যে সেকশনটা আছে সেটা কমপ্লিট হলো। এবার ব্যাকে গেলে আমরা দেখব এখানে আরও অনেক সেকশন আছে, যেমন ফুটার সেকশন। তো আমরা ফুটার অপশনে যাই, এই যে ফুটার, এই ফুটারের ভেতরে ফুটার সোশ্যাল আইকন, এখানে ফুটারে কিন্তু কোনো সোশ্যাল আইকন দেওয়া নেই। আমি যদি আইকন দিতে চাই তাহলে এখানে আমরা ফেসবুকের লিঙ্ক দিব, অথবা মিনিমাম হলো একটি হ্যাশ সাইন দিব। হ্যাশ সাইন দিলে দেখব ফুটারে ফেসবুকের আইকন চলে এসেছে। এই যে দেখুন এইখানে এই যে ফেসবুকের আইকন। আমরা যদি টুইটারকে আনি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। টুইটারটা দিলাম, টুইটারটা দিয়ে অপেক্ষা করলে এই যে দেখুন ফেসবুক প্লাস টুইটার দুটো একসাথে চলে এসেছে। তো আমরা এখানে এটা রাখছি না, আমরা দুটোই কেটে দিচ্ছি, এখানে কোনো ফুটার আইকন দিলাম না। ফুটার যে কন্টেন্টগুলো আছে, এই যে ফুটার যে কপিরাইট সেকশন, এই যে এইটা আমরা এখানে লিখতে পারি, যেমন কপিরাইট বাই আইটি বাড়ি। ওকে, এই যে দেখুন কপিরাইট বাই আইটি বাড়ি লেখাটা চলে আসলো। এখানে কোম্পানি অ্যাড্রেস এসেছে, আপনি চাইলে এখানে কোম্পানি অ্যাড্রেস দিবেন, আপনার ঠিকানা। ওকে, ইমেলের আইকন, এই যে ইমেলের যে আইকনটা এখান থেকে রিমুভ করে চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস বলা হয়েছে, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, ফোন নাম্বারও চেঞ্জ করা যাবে। আপনার সুবিধা মতো আপনি এখান থেকে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। তবে সবার নিচে দেখুন একটি অপশন রয়ে গেছে যে জেলিলাইট ডেভেলপড বাই থিম আইসেল। এই যে অপশনটা, এই অপশনটা আসলে রিমুভ করার, অনেক ফ্রি থিমে এই অপশনটা রিমুভ করার অপশন থাকে, আবার অনেক ফ্রি থিমে এই অপশনটা রিমুভ করার অপশন থাকে না। আমি এখন শিওরলি বলতে পারতেছি না যে এই থিমে এই অপশনটা আছে কি না। তো ব্যাকে গেলে আসলে আমরা যদি কন্টেন্টগুলো ঘাটাঘাটি করি তাহলে হয়তো বোঝা যেতে পারে যে এই অপশনগুলো আছে কি না। আচ্ছা, এরপরে আছে মেনু সেকশন। মেনুটা আমরা এখান থেকে দেখব না, মেনুটা আমরা আমাদের এই যে ড্যাশবোর্ডের ভেতরে যে মেনু আছে অ্যাপিয়ারেন্স থেকে, সেই মেনুটা এখান থেকে আমরা দেখব, যে অ্যাপিয়ারেন্সের এই মেনু থেকে। তো মেনুর পর আছে উইজেট। উইজেট তো অলরেডি দেখা শেষ, আমরা দেখেছি যে আসলে উইজেট দিয়ে আমরা বিভিন্ন কাজ করা যায়, এই যে উপরে যা কিছু আছে এগুলা। তো এইটা হচ্ছে ফুটার উইজেট এরিয়া, একেবারেই ফাঁকা। আপনি যদি নিচের এই সেকশনে যদি আরও কিছু নিয়ে আসতে চান সেটা আনতে পারেন। ধরেন আমি যদি এখানে অ্যাড নিউ উইজেট দিই, একটা ক্যালেন্ডারে ক্লিক করি, তাহলে ফুটার দেখবেন একটি ক্যালেন্ডার চলে এসেছে, এই যে একটি ক্যালেন্ডার এসেছে। এরপরে ধরেন ফুটার উইজেট এরিয়া 2, এইটাতে আপনি একটা আনলেন, ধরেন ক্যাটাগরি নিয়ে আসলেন, এখানে দেখবেন আরেকটা চলে এসেছে, এই যে ক্যাটাগরি। এইভাবে এইখানেই যদি আপনি আরেকটা উইজেট আনতে চান, ধরেন এখানে আপনি যে কোনো একটা কিছু নিয়ে আসলেন,
এখানে রিসেন্ট পোস্ট এখানে নিয়ে আসলেন, এই যে এটা নিচে চলে এসেছে। মানে একই উইজেটের ভিতরে, অর্থাৎ এই যে ফুটার এরিয়া 2, এইখানে যদি আপনি পাশাপাশি ওপরে নিচে দুইটা দেন তাহলে এটা ওপরে নিচে দুইটা আসবে। আর যদি ব্যাকে গিয়ে এখানে ফুটার 1 2 3, 1 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, আর 3 হচ্ছে এটা, যদি আপনি 1 2 3-তে 3টা দেন তাহলে 3টা পাশাপাশি আসবে। আর যদি 1-এর ভেতরেই 2টা দেন তাহলে ওই 2টা নিচে নিচে আসবে। এইভাবে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আচ্ছা হোম পেজ সেটিং, এটা আমরা অলরেডি করে ফেলেছি। হোম পেজকে ফ্রন্ট পেজ এবং ব্লক পেজকে ব্লক পেজ। এরপরে যে অপশন আছে অ্যাডভান্সড অপশন, এখানে আরও কিছু অ্যাডভান্সড অপশন আছে, দেখি কী কী অ্যাডভান্স অপশন। জেনারেল অপশন, আচ্ছা ইউজ সেভ ফন্ট না, ডিজেবল প্রি লোডার। প্রি লোডার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা লোড হওয়ার পূর্বে একটা প্রি লোডার শো করে। আমি জানি না, এখানে তো লোকাল হোস্ট, এটা খুব দ্রুত লোড হয়, কিন্তু যখন আপনি লাইভ সার্ভারে যাবেন তখন একটু যদি স্লো লোড হয় কোনো কারণে, তখন ওখানে আইকনটা দেখা। আমি যদি রিফ্রেশ করি, এই যে দেখুন এইখানে হালকা একটি লোগো এসেছিল, তো এটাকেই বলে প্রি লোডার। এটা যদি ডিসেবল করে দেই তাহলে এটা আর আসবে না। এরপরে এখানে ডিসেবল স্মুথ স্ক্রল। স্মুথ স্ক্রল মানে আপনি যখন স্ক্রল করবেন, এটা আসলে আপনাকে এখানে দেখে বোঝানো মুশকিল। এই যে আমি স্ক্রল করতেছি, স্ক্রলটার মধ্যে কেমন জানি একটা অ্যানিমেশন ভাব আছে। আপনি যদি এটা তুলে দেন, ডিসেবল করে দেন, তাহলে এই অ্যানিমেশনটা থাকবে না। আপনি যতটুকু স্ক্রল করবেন ততটুকু, এই যে কোনো অ্যানিমেশন নাই। এটা আপনি নিজে পার্সোনালি করলে বুঝতে পারবেন। এটা যদি আপনি আবার তুলে দেন তাহলে স্ক্রল করলে একটা অ্যানিমেশন ভাব আসবে, যে হঠাৎ করে থেমে যাচ্ছে না, একটু আস্তে আস্তে থামতেছে। এনেবল অ্যাক্সেসিবিলিটি, এখানে আরও কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যে কিপ দ্য ওল্ড স্ট্যাটিক ফ্রন্ট পেজ টেমপ্লেট, এগুলো দরকার নেই, ব্যাকে চলে যাচ্ছে। এরপরে কালার, এই থিমের আপনি কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে শুধু একটা কালারই দেওয়া আছে। যদি এক্সট্রা কালার চান প্রো ভার্সন, আপনি ব্যাকগ্রাউন্ডের যে সাদা কালারটা আছে এটা যদি চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। আমরা দিচ্ছি, দেখি এটা চেঞ্জ হয় কি না, চুজ করলাম, না এখান থেকে চেঞ্জ হচ্ছে না। তো এই কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রো ভার্সন ব্যবহার করতে হবে। দরকার নেই প্রো ভার্সনের, ফ্রিটা দিয়েই বেশ ভালো কাজ করা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, এই ইমেজকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই ইমেজকে চেঞ্জ করার জন্য চেঞ্জ ইমেজ, এখান থেকে আপলোড ফাইলস, টোটাল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা এখান থেকে এই ইমেজটা চুজ করে দিলাম। এটার সাইজটা সম্ভবত বড়, হ্যাঁ 2 MB সাইজ। ওকে, চুজ ইমেজ, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এবার দেখব ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে ইমেজটা ছিল কন্ট্যাক্ট ফর্মের নিচে, তো ব্যাকগ্রাউন্ডের জন্য যে ইমেজটা চুজ করা থাকে সেই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো আচ্ছা এখানে দেখুন ইমেজের পজিশন বলতেছে, যে ইমেজের পজিশন ওপরের এই কর্নার হবে পজিশন, আমরা দিচ্ছি সেন্টার। ইমেজের পজিশনটা অলওয়েজ সেন্টারে থাকবে। আর ইমেজ সাইজ বলতেছে অরিজিনাল সাইজ না, ফিল স্ক্রিন দিতে পারি। ফিল স্ক্রিন দিলে এই যে স্ক্রিনের সাথে ফিল হয়ে আসবে, আর ফিট টু স্ক্রিন দিলে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। তো আমরা ফিট টু স্ক্রিন না, ফিল স্ক্রিন দিচ্ছি। ওকে, তো এরপর স্ক্রল উইথ পেজ, আচ্ছা মানে এই যে দেখেন আমরা এই যে পেজটাকে এখানে আমরা স্ক্রল করতেছি, ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফিক্স থাকতেছে, অনেকটা প্যারালাক্স ইফেক্টের মতো। আমরা যদি এটা এখান থেকে তুলে দেই স্ক্রল উইথ পেজ, তাহলে আচ্ছা এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল স্ক্রল উইথ পেজের সাথে, জানি না এটা কি অপশন এখানে মিন করেছে, হোয়াট এভার। তো এরপরে আসলে আমরা চলে যাই যে আসলে ইমেজের কোনো প্রিসেট দিতে পারি। তো এই অপশনগুলো আপনারা দেখবেন এডিট করে আসলে কি অবস্থা, তবে আমার কাছে এটাই ভালো লাগতেছে। তো এখানে আমরা এই যে কন্ট্যাক্ট ফর্মের যে টাইটেল, এটাও কিন্তু চেঞ্জ করতে পারতাম, তো এই ফর্মটা দেখাতে গিয়ে আর এটা চেঞ্জ করা হয়নি। এরপরে ব্লগ হেডার অপশন, ব্লগের যে হেডার, সেই হেডারকে চেঞ্জ করার জন্য যে টাইটেল সাবটাইটেল, তো এখন আর টাইটেল সাবটাইটেল তো দরকার নেই, আমরা এখানে সরাসরি লোগো দিয়ে দিয়েছি, তো এখানে আর টাইটেল সাবটাইটেলের কাজ নেই। তো এরপরে জেলি লাইট, এই যে ডকুমেন্টেশন, দেখেন এই কাস্টমাইজ সেকশনও ডকুমেন্টেশনকে লিঙ্ক করে দিয়েছে। এখানে ক্লিক করে আপনি ওদের এই ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন, যেটা আমরা গুগলে সার্চ করে বের করেছিলাম। অনেক ক্ষেত্রে ডকুমেন্টেশন নাও থাকতে পারে, আপনি যদি কোনো থিমের ডকুমেন্টেশন স্পেশালি চান তাহলে গুগলে সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন। এবং সবশেষে খুবই কমন অপশন অ্যাডিশনাল সিএসএস, কোনো পার্টকে আমাদের কাস্টম সিএসএস দেওয়ার জন্য এই অ্যাডিশনাল সিএসএস। যেমন এই যে এই হেডারটা আমি এটাকে লাল করতে চাচ্ছি, আমরা এটা দেখিয়েছিলাম, আপনি অলরেডি জানেন হয়তো। তো এই যে এটার স্টাইল ক্লাস কি আছে, ডার্ক টেক্সট। তো S2 প্রথমে হচ্ছে div ডট সেকশন হেডার, আচ্ছা এটা খুবই কমন, আমরা এক কাজ করি H2 ডট ডার্ক টেক্সট, যে এই নামে যত S2 আছে এগুলোকে আমরা এটা দিব। আচ্ছা অব্রো অ্যাক্টিভ হয়ে আছে, ওকে কালার রেড, দেখুন এই যে লাল হয়ে গেছে, যদি লাল না হতো তাহলে আমরা ইম্পর্ট্যান্ট করে দিতাম। ওকে, এইভাবে আমরা কাস্টম সেকশন থেকে আমরা এগুলোকে এডিট করতে পারি।
তো ডার্ক টেক্সট শুধুমাত্র এটাই না, যতগুলো ডার্ক টেক্সট আছে সবগুলো এখান থেকে এভাবে লাল হয়ে যাবে। তো এভাবে পাবলিশে দিলে এবার যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি তাহলে দেখবো একদম টোটালি কাজ করবে। এই যে প্রিলোডার প্রথমে এসেছে, এরপরে এই হচ্ছে আমাদের হেডিং, আমরা এখানে নাইস প্যারালাক্স ইফেক্ট আছে, মেনু আছে, এখানে এডিট করলাম। ওকে, সবগুলো অপশন আমরা এখানে এডিট করা মোটামুটিভাবে কভার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে এডিট করতে হয়। তো এইভাবে ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে আপনারা এডিট করে দেবেন। তো আমরা দেখেছি, আচ্ছা এখানে কিন্তু আমরা এই লেখাটা তোলার কোনো অপশন পাই নাই। এই লেখাটা যদি আপনি তুলে দিতে চান তাহলে কিভাবে তুলবেন? এটা তোলার অপশন পাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে, যদি নর্মালি থিমের ভেতরে না থাকে। তো এখানে দেখুন অ্যাপিয়ারেন্সের ভেতরে আরও একটি অপশন আছে, থিম এডিটর অপশন, দেখি সেখানে পাওয়া যায় কিনা। তবে এই পর্বটা অনেক লম্বা হয়ে গেছে, এই পর্ব এখানেই আমরা শেষ করছি। তার মানে এবার একটু রিভিউ করি যে আসলে একটা থিম ইনস্টল করার পর আমরা কি কি করলাম। প্রথমে থিম ইনস্টল করে থিমের যে রেকমেন্ডেড প্লাগইন আছে সেগুলো ইনস্টল করলাম। তারপরে আমরা দেখলাম হোম পেজের জন্য কোনো টেমপ্লেট আছে কিনা, দেখলাম হোম পেজের জন্য টেমপ্লেট আছে। সো আমরা ফ্রন্ট পেজ নামে একটা পেজ নিলাম, ব্লক নামে আরেকটা পেজ নিলাম। এরপরে সেটিং থেকে ফ্রন্ট পেজকে হোম পেজ বানিয়ে দিলাম, ব্লককে ব্লক পেজ বানিয়ে দিলাম। এরপর আমরা কাস্টমাইজ সেকশনে ঢুকে কাস্টমাইজ করে নিলাম। এই কাজগুলো করার পরে আপনি আরেকটি কাজ করবেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট, পার্মালিঙ্ক চেঞ্জ। চাইলে এটা আগেও করে নিতে পারেন। সেটিং থেকে পার্মালিঙ্কে যাব, পার্মালিঙ্ক থেকে এখানে পোস্ট নেম সিলেক্ট করে দিব, দিয়ে সিম্পলি সেভ চেঞ্জেস দিয়ে দিব। এইটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের এসইওর জন্য। তো এই কাজগুলো করে নিলাম, এরপরে দেখা যাক এই থিমে আর কী কী কাজ করা যায়। তো এই পর্ব এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।